স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যশিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। চলমান অবরোধ, হরতাল এবং সহিংসতার কারণে জিডিপি প্রবৃদ্ধি 6% নিচে নেমে আসা আশঙ্কা প্রকাশ করছেন অর্থনীতিবিদরা। অর্থনীতিতে রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়বে বলে এরই মধ্যে জানিয়েছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF। আজ আমাদের আলোচনার বিষয় অর্থনৈতিক পরিস্থিতি। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে আছেন ব্যবস্থাপনা পরামর্শক এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ট্রাস্টি কাইয়ুম খান এবং সিরি প্রকল্পের গবেষণা প্রধান ডক্টর জুলফিকার আলী। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। গত 2 বছরের মতো চলতি অর্থবছরের বাজেটেও অর্থমন্ত্রী জিডিপির প্রবৃদ্ধি ধরেছেন 7.3%। অর্থবছরের প্রথম 6 মাস স্বাভাবিক গতিতে চললেও দ্বিতীয়ার্ধের শুরুতেই তৈরি হয়েছে আশঙ্কা। পরিবহন ব্যবস্থা বিঘ্নিত হওয়ার কারণে সারা দেশে সব খাতে সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। জিডিপিতে 54% অবদান রাখা সেবা খাতের ক্ষতিকেই সবচেয়ে বড় বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এই পরিস্থিতিতে জিডিপি 6%-এর নিচে চলে যাবে বলে আশঙ্কা তাদের। এই অর্থবছরে প্রবৃদ্ধি অস্থিতিশীলতা না থাকলে 6.2 বা 6.5 এর মধ্যে হতো, তাহলে সেখান থেকে যদি আমি 0.7 বা 0.5 বাদ দিয়ে দিই, তাহলে রাফলি আমরা গেস করতে পারি যে অ্যারাউন্ড 6%ও যদি অর্জন করা যায় এবছর, সেটি একটি সন্তোষজনক অর্জন হবে পরিস্থিতি বিবেচনায়। ট্রান্সপোর্ট খাতে আমরা দেখতে পাচ্ছি বাস ট্রাকও চলছে, চিটাগং থেকেও মাল আনানো, কিন্তু গত বছরের সমান না গত বছরের চাইতে অনেক কম। সবাই বলবে যে গত বছরের চাইতে অনেক কম, তাই যদি হয় তাহলে আমাদের প্রবৃদ্ধিটা আসবে তার থেকে। এমন পরিস্থিতিতে অর্থনীতিতে আস্থার সংকট তৈরি হচ্ছে বলে মনে করছেন তারা। কৃষি খাত বলেন, রপ্তানি খাত বলেন, এগুলিতে তাৎক্ষণিক ক্ষতি হচ্ছে। দ্বিতীয়টা যেটা বৃহত্তর ক্ষতি, সেটা হলো অর্থনীতির উপর আস্থার সংকট তৈরি হচ্ছে, যার ফলে বিনিয়োগ বিঘ্নিত হবে। এবং শুধু যে আমরা ফ্যাক্টরি বা খামারের বিনিয়োগের কথা বলছি না, আমাদের যে মানব সম্পদের উপরে যে বিনিয়োগ, সেটাও তো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলমান সংকট কতদিন চলবে তা জানে না কেউ, তাই এই অবস্থায় অর্থমন্ত্রীকে বাস্তবসম্মত জিডিপি লক্ষ্যমাত্রা ধরার পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব কাইয়ুম খান এবং জনাব জুলফিকার আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? থ্যাংক ইউ, ভেরি ওয়েল। থ্যাংক ইউ। জনাব খান, আপনাকে প্রথম প্রশ্ন শুরু করতে চাচ্ছি। আমরা প্রতিবেদন দেখছিলাম যেখানে বলা হচ্ছে যে এই চলমান যে অবরোধ এবং রাজনৈতিক সহিংসতা চলছে বাংলাদেশে প্রায় 2 মাস ধরে, এর ফলে অর্থনীতির প্রত্যেকটা শাখাতেই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সার্বিকভাবে যার কথা বলছি আমরা, জিডিপি প্রবৃদ্ধি হার কমে যাওয়ার আশঙ্কা সকলেই করছেন। গতকালকে IMF তার এক বিবৃতিতে বলেছে যে তারা 6-এর হয়তো আশা করছে, 6-এর মতো হবে, কিন্তু কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেখান থেকে আমরা আসলে পিছিয়ে পড়ব। আরেকটা কথা বলা হচ্ছে যে আমার আস্থার অভাব হচ্ছে, এই যে রাজনীতিতে যে সমস্যা হচ্ছে, এই যে নেতিবাচক অবস্থা তৈরি হচ্ছে, এইখান থেকে আসলে দ্রুত আমরা কোনো পরিত্রাণ পাওয়ার কোনো আপনি আশা দেখছেন? I think time to definitely is on the side of development. অ্যাবসলিউটলি। এবং দেশের যে অর্থনৈতিক চাপ, মানুষের যে জীবিকা অর্জন করার যে চাপ, তাতে কিন্তু এইসব প্রবলেমগুলো আস্তে আস্তে কমে যাবে। কারণ অলরেডি আমাদের অবরোধ বা হরতাল চলছে, কিন্তু তার মধ্যে দিয়ে কিন্তু যথেষ্ট অ্যাক্টিভিটি বেড়ে গেছে এবং এটা বাড়তে থাকবে। কারণ মানুষের তো পার্টিকুলারলি মিডল ক্লাস, আমি মনে করি না যে লোয়ার লেভেল ইনকামের লোকের ইস্যুটা এত বড়, কারণ দে আর ইউজ টু ডিপ্রিভেশন, মানে তাদের কিছুটা না থাকলে কষ্ট করার অভ্যাস আছে। কিন্তু মধ্যবিত্ত লেভেলে যিনি আছেন, যে ব্যাংকে চাকরি করেন, একজন ম্যানেজার বা অফিসার, বা একটা ফ্যাক্টরিতে চাকরি করেন, তার ছেলে মেয়ে স্কুলে যায়, তার একটা গাড়ি চালাতে হয়, ড্রাইভারের বেতন দিতে হয়, এইসব লোক তো চাকরিতে না গেলে পরে কদিন না যাবেন। So therefore they have to go to work, they have to find a way. এবং এখানে আপনি যে একটু আগে প্রতিবেদনে দেখালেন যে আস্থার নষ্ট হচ্ছে, যে ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স, দিস হ্যাজ আ ভেরি সিরিয়াস ইম্প্যাক্ট ইন আওয়ার ইকোনমি। এবং সেটার ইম্প্যাক্টটা আমরা বলতে পারি যে আমাদের এই শুধুমাত্র যে শর্ট টার্ম ব্যাপারটা না, লং টার্মেও আমাদের দেশের উপরে যে ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল কনফিডেন্সের কিছু প্রবলেম হচ্ছে। আমরা হয়তো বলবো যে উই আর ডুইং অল দ্য রাইট থিংস, বাট আমরা কি আসলে করছি? কারণ আমরা দেখছি যে গত বছর ভিয়েতনামে $15 বিলিয়ন FDI এসছে। এমনকি মায়ানমার, যাদেরকে আমরা কিছুই চিন্তা করতাম না 2-3 বছর আগে,
তাদের ওখানেও 5 বিলিয়ন এসছে, কিন্তু আমাদের এখানে কিন্তু সেই সমতুল্য ইনভেস্টমেন্ট সেটা আমরা আসছে না। জনাব খান, ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। জনাব জুলফিকার আলী, আপনাকে জানতে চাচ্ছি যে আমরা বলছি যে অর্থনীতির যে অবস্থা তাতে লং টার্ম যে ক্ষতি হবে, এবং এই ক্ষতির একটা বড় কারণ আমরা দেখছিলাম যে আমরা নিজেরাও জানি গত কয়েক বছর মাস ধরে বাংলাদেশের ইকোনমিতে ইনভেস্টমেন্ট হচ্ছে না, ডোমেস্টিক ইনভেস্টমেন্ট একেবারে কমে গেছিল। এর মূল কথাই হচ্ছে যে যারা এন্টারপ্রেনার আছেন তারা আসলে আস্থা পাচ্ছেন না। এই আস্থা ফিরিয়ে আনতে হলে কি অবশ্যই রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, এছাড়া কি আসলে কোনো উপায় আছে কিনা? ধন্যবাদ। আম, এই মুহূর্তের বাস্তবতা হচ্ছে যে আমরা একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আচ্ছা, এখন সেটি হয়তো গ্র্যাজুয়ালি আমরা প্রত্যেকেই আশা করি, প্রত্যাশা করি যে ইমপ্রুভ করবে এবং করতেই হবে আর কি। আচ্ছা, বাট ইন দ্য প্রসেস যেইটা বিবেচনার বিষয় বা আশঙ্কার বিষয়, সেই কথাটা আপনি যেটা বলেন আস্থার বিষয়। আজকে যে যেমনটা আপনি বলছিলেন যে ভিয়েতনামে ইনভেস্টমেন্ট গিয়েছে, আমাদের এখানে কতটুকু আসছে বা আসবে, এখন যখন ইনভেস্টররা ইনভেস্টমেন্ট ডিসিশনটা নেয় তখন তারা কিন্তু 1 মাস 2 মাস 3 মাস 6 মাসের কথা চিন্তা করে তারা নেবে না আর কি। তারা একটা লং টার্ম পার্সপেক্টিভ সময় বিবেচনা করে নেবে। তখন এই সিচুয়েশনগুলো তাদের চিন্তার মধ্যে অবশ্যই থাকে যে রেগুলার ইন্টারভেলে এভরি 5 ইয়ার্স, এভরি ইয়ার, এভরি 2 ইয়ার্স, 3 ইয়ার্স আমরা এই ধরনের একটা সাইকেলের মধ্যে ঢুকবো কিনা, যদি ঢুকি তাহলে আমার রিটার্নটা কী হবে, আমি সেই বিজনেসটা কন্টিনিউ করতে পারবো কিনা। কাজেই আস্থার জায়গাটার বলতে জিনিসটা আমরা বুঝাই আর কি। সেখানে কিন্তু এই ধরনের পরিস্থিতিটি একটা মধ্যমেয়াদ থেকে শুরু করে দীর্ঘমেয়াদে একটা বড় ধরনের বিরূপ একটা প্রভাব ফেলতে পারতে পারে, এবং যেটা খুবই মানে একটা কি বলবো, যেটাকে বলতে পারি যে একটি নেতিবাচক বা হতাশাজনক একটা বিষয়। আমরা 6% গ্রোথের কথা বলছি, নেক্সট 5 ইয়ার প্ল্যানে সম্ভবত 7% গ্রোথ টার্গেট ধরা হবে। সেটা কোনো অবস্থাতেই অসম্ভব কোনো টার্গেট না, এটা অ্যাচিভেবল একটা টার্গেট, কিন্তু সেটার জন্য কিন্তু বেসিক কিছু সিচুয়েশন, সার্কামস্ট্যান্স, কনটেক্সট থাকতে হবে। আর এই ধরনের সিচুয়েশনটা সেগুলোকে কিছুটা হলেও একটু হুমকির মধ্যে ফেলে দেয়। ধন্যবাদ। আস্থার জায়গাটা নিঃসন্দেহে সেটা এমন একটা বিষয় যে এই পরিস্থিতিগুলো আমার যদি এখন ধরুন 1 সপ্তাহের মধ্যে সিচুয়েশন ড্রাস্টিক্যালি ইমপ্রুভও করে যায় আর কি, তারপরেও একজন ইনভেস্টর কিন্তু চিন্তা করবে গত 2 মাসে যে সিচুয়েশনটা এখানে ছিল কতদিন, কত ফ্রিকোয়েন্টলি আবার একই ধরনের সিচুয়েশন পড়তে হবে। ধন্যবাদ ডক্টর আলী, আপনার কাছে ফিরে আসবো। জনাব খান, আপনার কাছে জানতে চাচ্ছি যে কথা বলছিলাম যে আমরা আস্থার কথা বলছি, আমরা এখন যে সমস্যাটা আমরা যাচ্ছি সেটা হয়তো আমরা বলছি সমাধান হয়ে যাবে, কিন্তু লং টার্ম সলিউশনের কথা বলছি, বা এখন যে ক্ষতিটা হচ্ছে সেই ক্ষতি পুষিয়ে নেবার মতো কি কোনো বিকল্প ব্যবস্থা আছে কি? লং টার্ম সলিউশনটা অ্যাকচুয়ালি, সিন্স ইটস অ্যাবাউট ড্রাইভিং ইকোনমিক গ্রোথ, রাইট, ইকোনমিক গ্রোথের জন্য সরকারি যে কাঠামোগত যে কাজগুলো করা দরকার অনেকগুলোই হয়ে গেছে। দি ইনফ্রাস্ট্রাকচার এক্সিস্টস, দি লিগ্যাল ফ্রেমওয়ার্ক এক্সিস্টস। হ্যাঁ, আমরা বলতে পারি যে আমাদের সিভিল সার্ভিস, গুড গভর্নেন্স কি আছে না, সেটাই বলতে যাচ্ছিলাম আর কি, যে আমাদের সিভিল সার্ভিস ইজ এ লিটল বিট রেড টেপ ওরিয়েন্টেড বলা যেতে পারে। That probably is from inexperience rather than experience, rather than from desire. তো সেখানে who is going to lead us out of it? ব্যবসায়ীরাই তো এটাকে লিড আউট করতে হবে। Those who are involved in an enterprise, those who are in the forefront of transactions, যারা সামনে বিদেশি ব্যবসায়ীদের সঙ্গে বা দেশের ব্যবসায়ের সঙ্গে দৈনন্দিনভাবে জড়িত, তারাই বুঝবেন যে কি করতে হবে। কিন্তু আমাদের ব্যবসায়ীরা এখন পর্যন্ত কিন্তু ওনারা পলিটিক্সে আসতে চান না। তো এখানে কিন্তু পলিটিক্সে যাওয়ার ব্যাপার না, এটা হচ্ছে যে অর্থনৈতিক কাজের জন্য, অর্থনৈতিক অগ্রগতির জন্য কি করা দরকার, তার জন্য তাদেরকে চিন্তা ভাবনা করে দে নিড টু ফর্ম। ছোট্ট একটা প্রশ্ন আপনার এখন করে রাখি, সেটা হচ্ছে প্রায় আমরা শুনে থাকি যে রাজনীতিকে অর্থনীতি বাইরে রাখা হোক, রাজনীতিকরা রাজনৈতিক কর্মকাণ্ড চালাবেন, অর্থনীতি বাইরে থাকে। এক্স্যাক্টলি, রিয়ালিটি সম্ভব কিনা? ইউ নো, দ্য সাবজেক্ট ইজ কল্ড পলিটিক্যাল ইকোনমি। ইয়েস, এবং এটা পলিটিক্স হয়ে গেছে এজ এ স্পেশালাইজেশন ইন দি ম্যানুভারিংস। দুটো শব্দ ব্যবহার করা যায়, ম্যানিপুলেশন আমরা অনেক সময় ব্যবহার করি, খারাপ অর্থে হতো, কিন্তু আমি বলবো যে ইট ইজ দ্য ম্যানুভারিংস দ্যাট উই লার্ন ইন পলিটিক্স, বাট অ্যাকচুয়ালি দি থিং ইজ পলিটিক্যাল ইকোনমি। অথবা আপনি যদি কোটেল্লো, হুইচ ইজ দি টেক্সট অফ আওয়ার সাবকন্টিনেন্ট, সেখানে কিন্তু উনি অর্থশাস্ত্র লিখেছেন, রাজ্যশাস্ত্র বলেননি। সো ইফ ইউ টেক দ্য রেফারেন্স অফ দ্যাট, সেই হিসাবে কিন্তু আমাদেরকে লিডারশিপ হ্যাজ টু কাম from the business community.
The business community has to step up. They are already stepping up. তারা কিছু কিছু প্রতিবাদশীল কাজ করেছেন, কিন্তু তাদেরকে স্বপ্নটা দেখাতে হবে। আজকে মনে করেন আমাদের যে দেশটা, যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, জি। সেটা স্বাধীন হয়েছে 6 দফার উপরে। 6 দফা কিন্তু একটা ইকোনমিক প্রোগ্রাম ছিল। অলমোস্ট ইট ওয়াজ এ ভিশন ফর দ্য ফিউচার। ইট ওয়াজ নট অ্যাবাউট Exactly. কালকে কার সঙ্গে স্ট্রাইক হয়েছে, কোথায় হরতাল হয়েছিল, কার সঙ্গে মারামারি হয়েছে, তা না। দোজ ওয়ার প্রসেস, দ্যাট ওয়াজ এ স্ট্রাগল। কিন্তু স্ট্রাগলের একটা ভিশন ছিল। সো আমাদের সব সেক্টর থেকে এসে আই থিঙ্ক উই নিড টু জেল ইনটু এ ভিশন ফর দ্য ফিউচার। কিছু কিছু লোক বাংলাদেশ ব্র্যান্ডিং এর কথা বলছেন, কিছু কিছু লোক বলছেন যে আমরা $1 ট্রিলিয়ন ইকোনমিতে যেতে পারি, কিন্তু there is not an understanding across the board. We need a common message. When a common message, একটা common message যখন develop হবে, তখনই কিন্তু politicians will be able to pick it up and say জনগণের কাছে পৌঁছে দিতে পারবেন। কিন্তু সেই common মেসেজটা এখনো ডেভেলপ হয়নি, এবং এটা হওয়া অত্যন্ত প্রয়োজনীয়। আমি আজকে আপনাদের এখানে সুযোগ পাচ্ছি বলেই বলছি যে দিস ইজ এ রিকোয়েস্ট ফ্রম ওয়ান বিজনেসম্যান টু আদার বিজনেসম্যান, যে লেট আস ট্রাই টু ডেভেলপ দ্যাট কমন মেসেজ। আচ্ছা, থ্যাংক ইউ। জনাব আলী, আপনার কি মনে হয় যে যে কথা বলছিলেন জনাব খান, যে ব্যবসায়ীদেরকেও এগিয়ে আসতে হবে, এক ধরনের লিডারশিপ থাকতে হবে, আপনার কি মনে হয় যে ব্যবসায়ীদের কাজ কি ব্যবসা করা নাকি রাজনীতি করার, বা একসাথে, বা এই একটা মিক্সচার থাকা উচিত? আপনি কোন সাথে একমত কিনা? আচ্ছা, রাইট, না ডেফিনেটলি ব্যবসায়ীদের একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করার আছে আচ্ছা, অর্থনীতিতে, অর্থনৈতিক উন্নয়নে। যে ব্যাপারে তো কোনো সন্দেহ নেই, তারা হচ্ছেন অর্থনীতির অনেকটা মূল চালিকা শক্তি। আমরা আজকে যদি আমাদের এক্সপোর্ট লেড ইন্ডাস্ট্রির কথা বলি, it is actually the businessman who Absolutely, actually the business- took initiative and absolutely. still carrying it on. তবে পাশাপাশি আর যে বিষয়টা আমি বলতে চাই সেটি হচ্ছে, সোজা কথা বলতে গেলে যার যে কাজ তাকে সেটাই- সেই কাজটাই সেটাই করা করতে উচিত, হবে। সেই কাজটা যেন ভালোভাবে করে আর কি। মানে বিজনেসম্যান বিজনেসম্যানের কাজটা করবেন, তাদের দায়িত্বটা পলিটিক্সের, মানে পলিটিশিয়ানদের কাজটা না আর কি, বা ওই টেরিটরিতে ইন্টারভিউ না করা। ধন্যবাদ, ধন্যবাদ ডক্টর আলী। যাতে- আমাদের সময় হচ্ছে বিরতি মানে যাওয়ার, বিস্তারিত আমরা শুনবো। দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপর আমরা শুনবো এই বিষয়ে। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন ব্যবস্থাপনা পরামর্শক এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ট্রাস্টি এ কাইম খান এবং সিঁড়ি প্রকল্পের গবেষণা প্রধান ডক্টর জুলফিকার আলী। ডক্টর আলী এবং জনাব খান, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরেকবার। জনাব খান, বিরতি যাওয়ার আগে কথা বলছিলাম, আমরা বলছিলাম যে আপনি বলছিলেন যে ব্যবসায়ীদের রাজনীতি একটা ভূমিকা থাকা উচিত, যে কথা কিছুটা দ্বিমত প্রকাশ করেছিলেন জনাব আলী। আমি এর সাথে একটু আপনার সাথে প্রশ্ন করতে চাই, যখন যদি ভূমিকা রাখার ক্ষেত্রে আপনি বলছেন, যখন ব্যবসায়ীরা যদি রাজনীতির ভূমিকা রাখে, তখন কোনো নেক্সাস তৈরি হবে কিনা? তখন কোনো পার্লামেন্টে এমন কোনো আইন হবে না যে সেই ব্যবসায়ীকেই, যিনি অবশ্য একসাথে রাজনীতিবিদ, তার ব্যবসার উন্নতি হবে কিনা, সেই নিশ্চয় দেয় কিনা? এই নেক্সাসটা যদি আমরা ভাঙতে চাই, তাহলে আসলে কি করা উচিত? না, এইটা বড় ব্যবসা বা যিনি, মানে এটা তো ওনার ব্যক্তিগত ব্যাপার, যে পার্লামেন্ট যখন একজন ব্যবসায়ী যখন কোনো পার্সোনাল বেনিফিট তার কোম্পানির জন্য চান, থ্রু আ প্রসেস অফ লিগাল চেঞ্জেস অর থ্রু দ্য গভর্নমেন্ট প্রসেস, সেটা তো সরকারের দায়িত্ব, বিকজ তাদের নিয়মের, পার্লামেন্ট যদি হয় অন্য মেম্বাররা আছেন, সবাই যে সেখানে ব্যবসায়ী প্রতিনিধিত্ব করে, তখন কি হবে? সবাই এখানে, আমি কিন্তু ব্যবসায়ীদের পলিটিক্স করতে বলিনি, আমি ব্যবসায়ীদেরকে এমপি হতে বলিনি, আমি বলেছি তাদের নিজেদের প্রেশার গ্রুপের কথা নাগরিক দায়িত্বটা Exactly. নিজের প্রতিষ্ঠানের মধ্যেই পালন করার। আপনি প্রেশার গ্রুপের কথা বলছেন। আমি বলছি যে একজন ম্যানেজিং ডাইরেক্টর বা একজন মালিক বা একটা ঢেউটিনের ডিলারও যদি হয় একটা মফস্বল টাউনে, তার তো 10-15 জন কর্মচারী আছে, অ্যাবসলিউটলি। তাদের সঙ্গে তার আলাপ করা উচিত, তাদের সঙ্গে বলা উচিত যে দেখো আমার এই পরিবেশ, আমি এটা করছি, হরতালে আমি তোমাদের বেতন দিব কি করে, মাল পৌঁছাতে পারছি না, সো এগুলো কি ঠিক হচ্ছে? তোমরা তোমাদের পরিবারের সঙ্গে কথা বলো। Yes. হি ক্যান টক অ্যাবাউট রেলেভেন্ট ফ্যাকচুয়াল থিংস নিজের সঙ্গে, নিজের লোকজনের সঙ্গে। এরকম ভাবে সবাই কথা বললে কিন্তু আমরা বুঝতে পারি যে এটার কোনো বেনিফিট না আছে না নাই। আচ্ছা, আমাদের পলিটিক্যাল এনভায়রনমেন্টে যদি পলিটিশিয়ানরা মনে করেন যে তাদের ওই যে পলিটিক্যাল ম্যানুভারিংস বিকাম মোর ইম্পর্টেন্ট দেন এ ন্যাশনাল পারপাস, তো সেটা আপনি কি করে পলিটিক্স না করে নিউট্রালাইজ করবেন? তো এটা তো নিউট্রালাইজ করবেন বাই ইউর ওন আন্ডারস্ট্যান্ডিং, বাই ইউর ওন
থিঙ্কিং, নিজের চিন্তায় আপনি যেটা ভালো মন্দ মনে করবেন, তাই না? আপনাকে সেই পরিবারের মধ্যেই কথাটা বলতে হবে। আপনি এই পরিবেশটা যেটা ক্রিয়েট করা হচ্ছে, একটা আতঙ্কর পরিবেশ যদি ক্রিয়েট করা হয়, সেখানে যদি আমার ছেলে মেয়ে স্কুলে না যেতে পারে, তো আমাকে তো সেটা আমি আমার ফ্যামিলির মধ্যে ফিল করছি। সো সেই সেন্স অফ সিকিউরিটি বা আস্থা ফিরিয়ে আনতে হলে আমাদের নিজেদেরকেই একত্রিতভাবে কাজ করতে হবে। সেটা কিন্তু পলিটিক্সের কাজ নয়, সেটা সামাজিক কাজ, এটা নৈতিক কাজ। ধন্যবাদ জনাব খান। আমি আপনার ফিরে আসবো। ডক্টর আলী, আপনাকে জানতে চাচ্ছিলাম যে এই যে হরতাল এবং অবরোধ হচ্ছে, যে এবার এই জাতীয় রাজনৈতিক সহিংসতা আমরা দেখি প্রতি ইলেকশন টাইমে, যখন ইলেকশন আসে তখন এই সমস্যাগুলো আমরা দেখছি, কয়েক বছর ধরেই দেখছি আমরা। কিন্তু এর ফলে আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? আমি যদি ব্যবসায়ী পার্সপেক্টিভ বলি, সত্যিকার অর্থে কারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের সেই ক্ষতি পুষিয়ে নেবার মতো আসলে অবস্থা তৈরি হয় কিনা আসলে কখনো? ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের অবতারণা করার জন্য। একটা হচ্ছে তো সামগ্রিকভাবে অর্থনীতি তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। Absolutely. আমরা শুরুতেই গ্রোথ 6% টিকবে কি টিকবে না সেটা নিয়ে আমরা কথা বলছি, সংশয় প্রকাশ করছি। তার মানে হচ্ছে যে সামগ্রিকভাবে অর্থনীতি অ্যাডভার্সলি এফেক্টেড হওয়ার মতো একটা সিচুয়েশন, এই অবস্থা হয়। আচ্ছা, এখন একটা অর্থনীতিতে যে জনগোষ্ঠী থাকে সবাই তো একই মানে সমগোত্রীয় নয়। মানে আপনি যদি শ্রেণী পেশা ভেদে দেখেন, তার অর্থ হয় এই ধরনের সিচুয়েশনে যখন একটা বিরূপ প্রভাব পড়ে, সকল শ্রেণী পেশার মানুষ একইভাবে প্রভাবিত হয় না। কোনো গ্রুপ বেশি অ্যাডভার্সলি এফেক্টেড হয় আর কোনো গ্রুপ তুলনামূলকভাবে কম এফেক্টেড হয়। কোনো গ্রুপের এই প্রভাবটাকে সাথে খাপ খাইয়ে নেওয়া অথবা মানিয়ে চলার সক্ষমতাটা বেশি থাকে, কোনো গ্রুপের কম থাকে। সেই ক্ষেত্রে যদি আপনি ধরেন যে একজন, ইভেন ফর দ্যাট ম্যাটার বিজনেসম্যান, অবস্থা সম্পন্ন একজন মানুষ, অথবা রেগুলার জব করছে, মাস শেষে যে চাকরি, এখন হরতালের মধ্যে সে অফিসে যেতে পারুক না পারুক, ফুল প্রোডাক্টিভিতে কাজ করুক না করুক, সে কিন্তু মাস শেষে গিয়ে সে বেতন পেয়ে যাবে। একজন ব্যবসায়ী, তার প্রফিট 50% থেকে 30%, 20%, 10% অথবা 0% হলো আর কি, হ্যাঁ, প্রফিট মার্জিন হয়তো 0% মধ্যে নেমে আসতে পারে আর কি, হি অর শি ক্যান ওয়েল সার্ভাইভ। কিন্তু যারা একদম স্বল্প আয়ের মানুষ, দিন এনে দিন খায়, দিন মজুরির উপর নির্ভর করে, পেটি ট্রেডিং এর উপর নির্ভর করে, যে আজকে তার ভ্যানটা নিয়ে ট্রেডিং এর রাস্তায় নামতে পারছে না, যে তার দিন মজুর করতে পারছে না, যে তার ছোট্টখাটো যে শাকসবজি, বিশেষ করে আমরা যদি অতি দরিদ্রের কথা চিন্তা করি, তারা ছোটখাটো যেসব কাজের সাথে যুক্ত হয়, সেগুলো থেকে যে ছোটখাটো প্রোডাক্ট প্রডিউস করে, সেগুলো বাজারজাত করে সেখান থেকে নিয়ে তার যে ভরণ পোষণের যে বিষয়টা, আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, হয়তো এই গত 2 মাসে অনেক হতদরিদ্র মানুষ, তারা হয়তো 3 বেলা পেট পুড়ে যেটা খেতে পারতো, সেখান থেকে হয়তো তারা অনেকটাই একটু বঞ্চিত হয়ে আছে। কাজেই আমি ওনার কথাতেই আসছিলাম, উনি শুরু করেছিলেন ম্যাক্রো ইকোনমিক কথা দিয়ে, যে 6% গ্রোথ এবং ওইসব কথা। আসলে সেখানে এফেক্টটা নয়, এফেক্টটা ক্ষুদ্র নাগরিক বাই নাগরিক, একজন সিটিজেন দিয়ে এফেক্টটা। আচ্ছা, এখন যে একেবারে ছোট ব্যবসায়ী, তার তো কারো কাছে যাওয়ার নাই, কিন্তু যে আরেকটু বড় ব্যবসায়ী, তার কাছে কিন্তু ডিপেন্ডেন্ট লোকজন আছে, তার যে কর্মচারীরা, তার যে অ্যাসোসিয়েটস, তার যে সাপ্লায়ার, তার যে বায়ার্স, এরা কিন্তু অ্যাসোসিয়েটেড লোকজন। এই পরিবেশেই কিন্তু তাকে লিডারশিপ দিতে হবে, নট টু ডু পলিটিক্স বাট টু সে হোয়াট আর দ্য ডিফিকাল্টিজ। মানুষের দৈনন্দিন চলাফেরার জন্য যে কাজগুলো করা দরকার, সেগুলো ব্যাঘাত হলে কি অসুবিধা হয় এবং সেগুলো মিটিগেট বা সেগুলোর মানে নিরসনের জন্য কি ব্যবস্থা করা যেতে পারে। তো সেটাই কিন্তু হচ্ছে, সেটাই আসলে হচ্ছে, কিছু কিছু হয়ে যাচ্ছে, কিন্তু এখানেই আস্তে আস্তে কনফিডেন্সটা আসবে। আমরা মনে করি যেটা আমাদের দায়িত্ব না, কিন্তু আসলে কিন্তু এমপ্লয়ারের এটা একটা দায়িত্ব, এবং সবারই এমপ্লয়ারের দায়িত্ব নট টু ডু পলিটিক্স, নট টু গো whether this government is good or that government is good, who is opposition, who is not, but আমাদের সাধারণ জীবন যেন ঠিক মতো চলে, সেই ব্যবস্থা আমরা সেটাই আশা করবো। জনাব খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আলী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় সর্বজনে শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে নিয়ে আমরা আপনার সাথে আবার কথা বলবো। থ্যাংক ইউ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।